দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমরা যে কবিতাটা আজকে পড়াতে চলেছি সেটি হলো অভিষেক। অভিষেক কবিতাটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। তুমি বসো। মাইকেল মধুসূদন দত্তের লেখা। তা মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কবিতা এই অভিষেক। দেখো অভিষেক কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে, ঠিক আছে, এই কবিতাটি আমাদের নেওয়া হয়েছে। কি বললাম? মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। দেখো এখানে মেঘনাদ বধ কাব্যের মোট কটি স্বর্গ ছিল? 8টি স্বর্গ। তার প্রথম স্বর্গের নাম হলো অভিষেক। সেই প্রথম স্বর্গটাই কিন্তু তোমাদেরকে পাঠ্য হিসাবে দেওয়া হয়েছে। আমাদের অনেকের মনে হয় এই কবিতাটা খুব কঠিন, স্যার আমার মাথার উপর দিয়ে চলে গেছে, কবিতাটা আমি বুঝতে পারছি। আমরা পড়তে পারছি না, তার কারণ আমাদের কাছে এই কবিতাটা না পড়লে না বুঝতে পারাটা একটা অন্যায় বলা যেতে পারে। ঠিক আছে, আমরা কবিতাটা ভালো করে শুনবো, তাহলে প্রত্যেকটা লাইন আমি এর মানে বুঝতে পারবো। দেখো কবিতাটা পড়বার আগে আমাদের একটু জেনে নিতে হবে রামায়ণের সেই ঘটনাটা। কোন ঘটনাটা? রাবণ, ঠিক আছে, রাবণ সীতা মাকে হরণ করে নিয়ে গিয়েছিল। তাই রাম আর রাবণের মধ্যে বিরাট ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছিল। তো এক্ষেত্রে একটু মনে রাখতে হবে, আমাদের একটু জিনিস মনে রাখতে হবে, তাহলে আমাদের কবিতাটা বুঝতে সুবিধা হবে। বিষয়টা হলো বাল্মীকি রামায়ণ বা বাল্মীকি রচিত রামায়ণ আর তোমার কীর্তিবাস, অর্থাৎ বাঙালি কবি কীর্তিবাসের রামচরিত, ঠিক আছে, সরি শ্রীরাম পাঁচালী, এই যে দুটো গ্রন্থ আমি বললাম, এখানে রামচন্দ্র ভক্তের ভগবান, ঠিক আছে, দুষ্টের দমনকারী হিসাবে পরিচিত। আমরা রামচন্দ্রকে ভগবান হিসেবেই কিন্তু পূজা করি, আর রাবণকে খলনায়ক হিসাবেই বা দুষ্টু চরিত্র হিসাবেই কিন্তু আমরা চিনি। কিন্তু মধুসূদন দত্তের দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম ছিল। তিনি রাবণকে তোমার বা রাবণের পুত্র মেঘনাদকে তোমার নায়কের স্থান দিয়েছেন। কি বললাম? সমস্ত দেবতারা যেন ষড়যন্ত্র করে তাদের সাথে অন্যায় করেছিল, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল, সবটাই ছিল দেবতাদের পরিকল্পিত। এইভাবে রাবণ আর তার ইন্দ্রজিৎকে আমাদের সামনে উপস্থাপন করেছে, ঠিক আছে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এই কবিতাটি পড়ব, তাহলে কবিতাটা আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে উঠবে। দেখো কবিতাটা পড়বার আগে এই কবিতায় আমরা যে চরিত্রগুলো পাবো সেগুলো আমরা একটু জেনে নিই। দেখো আমি রাবণের যে দুটো সন্তানের কথা আমরা এখানে পাবো। প্রথম সন্তান একটা হলো বীরবাহু, ঠিক আছে, অপর সন্তানের নাম হলো ইন্দ্রজিৎ বা মেঘনাদ। ইন্দ্রজিৎ কেন নাম? দেবরাজ ইন্দ্রকে উনি পরাজিত করেছিলেন, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রজিৎকে পরাজিত করেছিলেন, তাই ওনার নাম হলো ইন্দ্রজিৎ। এখান থেকে তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টেই কিন্তু সমাসটা রয়েছে, এখানে একটা সমাস আসে, ইন্দ্রজিৎ শব্দের সমাস। ইন্দ্রকে জয় করেছেন তিনি হলেন ইন্দ্র, ঠিক আছে। আমরা সমাস পড়ার সময় এটা শিখবো। এরপরে আমরা আর একটা জিনিস এখানে জানবো, রাবণের অপর পুত্রের নাম হলো বীরবাহু। ও আর একটা কথা এখানে বলতে হবে, ইন্দ্রজিতের অপর নাম কি ছিল? মেঘনাদ। কেন মেঘনাদ ওনার নাম? মেঘের আড়াল থেকেও যুদ্ধ করতে পারত, মেঘের আড়ালে অদৃশ্য থেকে যুদ্ধ করতে পারত, তাই ওর নাম হয়েছিল মেঘ, ঠিক আছে। তো এই কবিতাটা দেখো আরো আমরা যে চরিত্রগুলো পাবো, এই মেঘনাদের বা তোমার ইন্দ্রজিতের ধর্মপত্নীর নাম ছিল কি? নাম বলেছিলাম? ওই মা ছিল মেঘনাদের প্রমীলা। প্রমীলা হলো মেঘনাদের পত্নী, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে। এবার দেখো আমাদের যে জিনিসটা জানতে হবে এখানে, এই যে রাম অভিষেক কবিতার প্রথমে যে সূচনাটা আমাদের একটু ভালো করে জেনে নিই আমরা। অভিষেক কাকে বলে? অভিষেক কাকে বলে? অভিষেক শব্দের অর্থ দেখো, কাউকে যদি কোনো পদে, ঠিক আছে, অধিষ্ঠিত করা হয় বা কারোর কোনো পদে বা কোনো আসনে যদি বসানো হয়, তাহলে তার সেই মঙ্গল সূচক যে অনুষ্ঠান করা হয় সেই পদের জন্য বা তাকে
তার সেই আসনে বসানোর জন্য যে মঙ্গল সূচক অনুষ্ঠান করা হয় সেটাকে বলা হয় অভিষেক। আর এই অভিষেক করার জন্য তোমার গঙ্গা জল লাগে, শঙ্খধ্বনি লাগে, ঠিক আছে? এই সমস্ত উপকরণের মাধ্যমে তাকে কিন্তু অভিষিক্ত করা হয়, তার সে নতুন পদে বসানো। মেঘনাদকে রাবণ কি করেছিল জানো? সেনাপতি পদে তাকে অধিষ্ঠিত করেছিল। রাবণ হঠাৎ করে কেন, আমরা এই কবিতা পড়তে গেলে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব। রাবণ হঠাৎ করে কেন মেঘনাদকে তার সিংহাসনের সেনাপতি পদে বসাতে গেল, কি এমন প্রয়োজন পড়েছিল, সেটা কিন্তু এই কবিতাটা পড়লে আমরা পাবো। ঠিক আছে, দেখো কবিতায় আমরা সূচনা লগ্নে দেখব রাবণের পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ, যার নাম আমি বলছি, সে সেলিব্রেট করতে চলে গেছে বা আনন্দ উৎসব করতে চলে গেছে কোথায়? তার নিজ পক্ষে। ঠিক আছে, আমাদের দিনে, আজকের দিনে যেরকম কেউ একটু অর্থবান হয়ে গেলে তাদের আলাদা ফ্ল্যাট নিয়ে থেকে বাবা মা থেকে দূরে থাকার চেষ্টা করে, যে ফ্ল্যাট নিয়ে আলাদাভাবে বসবাস করে, দেখি আমরা প্রায় দিকে আমাদের আশেপাশে দেখি। তা ও তো রাজপুত্র ছিল, ওর আলাদা একটা কক্ষ রয়েছে, সেখানে সে কি করছে? সেখানে সে সেলিব্রেট করছে। আজকের দিনে সেলিব্রেট মানে কি? খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ, ঠিক আছে, সিনেমা দেখা। তখনকার দিনে তো সেসব ছিল না। তখনকার দিনে সেলিব্রেট করার উদ্দেশ্য ছিল বামাদলের মাঝে, অর্থাৎ নর্তকী সমারোহে নৃত্যের মাধ্যমে সে সেলিব্রেট করছে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটল। ঘটনাটা কি? লঙ্কার কুললক্ষ্মী, কি নাম বললাম? লঙ্কার কুললক্ষ্মী, যিনি এতদিন ধরে লঙ্কায় প্রতিষ্ঠান করছে, লঙ্কার সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসছিলেন, সে হঠাৎ করে লঙ্কা ত্যাগ করছে। কিন্তু লঙ্কা ত্যাগ করার আগে তার একটা কর্তব্য, সে লঙ্কার যে বিপদ, আসন্ন বিপদ, সেই বিপদটা সম্বন্ধে অন্তত মেঘনাদকে জানিয়ে দেওয়া। কিন্তু লঙ্কার কুললক্ষ্মী সে তো আর তোমার ওই লক্ষ্মী রূপেই তো আর সে লঙ্কায় পৌঁছাতে, মানে মেঘনাদের কাছে যাচ্ছে না। লঙ্কার কুললক্ষ্মী সে ধাত্রীর বেশে। ধাত্রী মানে কি? ধাত্রী শব্দের অর্থ কি? না, এখানে ধাত্রী কথাটির অর্থ হলো তোমার আজকের দিনে যে শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, আয়া। আয়া, ঠিক আছে, আয়া মা যেটাকে বলা হয়, আয়া মানে বড় বড় মানুষদের যে সন্তান যখন জন্ম লাভ করে, এখনকার দিনে তোমার ওই মায়েরা সন্তান প্রসবের জন্য হসপিটালে যায়, তখনকার দিনে মায়েদের সন্তান বাড়িতেই প্রসব হতো ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, তার সেই সন্তান প্রসবের জন্য যার উপর দায়িত্ব করতো তাকে বলা হতো তোমার ধাত্রী। ঠিক আছে, বা এই ধাত্রী, ঠিক আছে, এই ধাত্রীমা ছদ্মবেশে তোমার লঙ্কার কুললক্ষ্মী কোথায় গেছে? ইন্দ্রজিতের প্রাসাদে গেছে। তো এখানে একটা দেখো, আমি প্রথমেই তোমাদের একটা লাইন বলেছিলাম, একটা কথা বলেছিলাম, মধুসূদন দত্ত মেঘনাদ আর রাবণকে নায়ক হিসাবে তুলে ধরেছেন। একটা রাজপুত্র, তার ভিতরে একটা অন্যরকম অহংকার কাজ করা উচিত, এটাই আমরা স্বাভাবিকভাবে ভাবি। একটা ধাত্রী মা, ঠিক আছে, সে সামান্য একটা ধাত্রী, অর্থের বিনিময়ে সে হয়তো মেঘনাদের লালন পালন করেছে ছোটবেলায়, অর্থের বিনিময়ে। তার প্রতি কিন্তু যে অকৃত্রিম ভালোবাসা থাকবে এরকম কোনো দৃষ্টান্ত খুব একটা দেখা যায় না। কিন্তু রাক্ষস হওয়া সত্ত্বেও তোমার মেঘনাদের মধ্যে একটা মানে খুব সুন্দর একটা শিক্ষা ছিল। আমি প্রথমেই বলেছিলাম, ওকে রাক্ষস হিসাবে নয় বা ওকে দস্যু হিসাবে নয়, ওকে শয়তান হিসাবে নয়, মেঘনাদ কিন্তু নায়ক হিসাবে কিন্তু তুলে ধরেছে। আর সেই ক্ষেত্রে নতমস্তকে তোমার ইন্দ্রজিৎ বা মেঘনাদ তার সেই ধাত্রীমা কে লঙ্কার কুললক্ষ্মী, সেই কুললক্ষ্মী কার ছদ্মবেশ ধারণ করেছে? ধাত্রী মায়ের ছদ্মবেশ ধারণ করেছে। সেই ধাত্রী মায়ের চরণে কি করেছে? প্রণাম করেছে। ঠিক আছে, প্রণাম করার পরে সে জিজ্ঞাসা করেছে, মা বলে তাকে সম্বোধন করেছে। অর্থাৎ মা বলে আমরা তাকেই সম্বোধন করতে পারি, যে মায়ের মতো যিনি, যে ঠিক আছে, যেই একজন দস্যুর মুখ দিয়েও বা একজন রাক্ষসের মুখ দিয়েও
সেই ধাত্রীর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করা হয়েছে। সে ধাত্রীকে সে মা বলে সম্বোধন করেছে। এক্ষেত্রে কিন্তু ইন্দ্রজিতের শিক্ষা বা ইন্দ্রজিতের নম্রতা, ভদ্রতা আমাদের সামনে ফুটে ওঠে। মধুসূদন দত্ত সেইভাবেই কিন্তু মেঘনাথকে আমাদের সামনে পরিচিতি দিয়েছে। কি বললাম বুঝতে পারছো? তাহলে আমাদের একবারও মনে হচ্ছে না যে মেঘনাথ বা ইন্দ্রজিৎ, আমরা যখন মেঘনাথ বা ইন্দ্রজিতের চরিত্র বিশ্লেষণ করব, প্রশ্নটা লিখবো, তখন কিন্তু এই সমস্ত কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আমরা প্রতিটা প্রশ্নের উত্তর আমরা লিখতে পারবো। তাহলে ও কিন্তু মানে রাক্ষস হিসাবে কিন্তু আমাদের সামনে আসছে না, আমাদের সামনে কিভাবে আসছে? একজন নম্র, সভ্য, ভদ্র একজন মানুষ হিসাবে আসছে। ভালো করে মনে রাখবে, সেই কেননা একজন কাজের লোক, একজন আয়ার, একজন ধাত্রী, তার পায়ে নত মস্তকে প্রণাম করছে, সে মায়ের প্রতি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। তারপরে সে কি করছে? সব কুশল তো? কি হতো মাতো, দেখো লাইনটা এখানে বলছে, কি হতো মাতো অতীতব আদি এ ভবনে কহ দাস, মানে তাকে সেবক, দাস কথার অর্থ হলো সেবক। বলছে একজন রাজপুত্র ধাত্রী মায়ের সামনে দাস হিসাবে নিজেকে তুলে ধরেছে। বলছে মা, লঙ্কার সবকিছু ঠিক আছে তো? যে কি কারণে তুমি আজকে আমার এই দরবারে এসছো? ঠিক আছে, লঙ্কার সবকিছু তো ঠিক আছে তো? আমি প্রথম থেকে কবিতাটা এইবার আমি পড়বো, তাহলে কবিতাটা বুঝতে পারবো। ঠিক আছে, দেখো, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণামিয়া ধাত্রীর চরণ। কনক মানে কি? কনক মানে কি? কনক কথার অর্থ হলো সোনা, সোনা, সোনা দ্বারা নির্মিত। ঠিক আছে, সেই সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী মানে কি? কেশরী কাদের থাকে? সিংহের একমাত্র কেশর থাকে। এই ইন্দ্রজিৎকে তোমার সেই সিংহের সাথে তুলনা করেছেন আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত। ইন্দ্রজিৎ প্রণামিয়া, ঠিক আছে, প্রণামিয়া ধাত্রীর চরণ, অর্থাৎ ধাত্রী মায়ের চরণে প্রণাম করছে। প্রণাম করে করছে কি বলছে? দেখো, বলছে কহিলা, বললো, জিজ্ঞাসা করলো, কি হেতু মাতো, কি হেতু মাতো গতিতব আজ, মানে কি কারণে মা তুমি আজ আমার এ ভবনে, মানে এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল, মানে দাস, কুশল মানে খবর, বলছে লঙ্কার সবকিছু, লঙ্কার খবরটা কি? লঙ্কার খবরটা আমাকে দাও। ঠিক আছে, শিরচুম্বী, ছদ্মবেশী, ছদ্মবেশী। আমি প্রথমেই বলেছিলাম ধাত্রী মায়ের ছদ্মবেশ ধারণ করেছে কে? লঙ্কার কুললক্ষ্মী। তাই জন্য কবি এখানে দেখো কত সুন্দর উপমা দিয়েছেন, শিরচুম্বী। শির মানে শির কথার অর্থ কি? মস্তক, এই যে কপ, ঠিক আছে, এখানে চুম্বন করছে। সন্তান স্নেহে লঙ্কার সেই কুললক্ষ্মী, যিনি ধাত্রীর বেশে ইন্দ্রজিতের ভবনে এসছে, সে ইন্দ্রজিতের শিরে চুম্বন করে, ঠিক আছে, বলছে শব্দ অম্বুরাশি সুতা। অম্বুরাশি কথাটার মানে আমাদের জানতে, প্রত্যেকটা লাইনের মানে আমাদের করতে হবে। অম্বুরাশি মানে কি? অম্বুরাশি কথাটির অর্থ হলো, অম্বু মানে সমুদ্র, অম্বুরাশি কথা সমুদ্র, আর সুতা মানে কন্যা। আমরা জানি লক্ষ্মীকে অম্বুরাশি সুতা কেন বলা হয় বলতো? লক্ষ্মী মাকে অম্বুরাশি সুতা কেন বলা হয়? আমরা সমুদ্র মন্থনের গল্পটা জানি। সমুদ্র মন্থন, একবার অমৃত নিয়ে দেবতার ওষুধের মধ্যে চরমতম বিবাদ বেঁধেছিল। তাই তখন সমুদ্র জল, ঠিক আছে, মানে মন্থন করে, ঠিক আছে, ওর থেকে অমৃত ভাণ্ড তুলে আনার প্রয়োজন পড়েছিল। আর যখন এই সমুদ্র মন্থন কিভাবে হয়েছিল পরে বলবো গল্পটা, এত সময় এখন নেই। তা যখন সমুদ্র মন্থন হচ্ছিল, তখন অনেক দেবদেবী ওই সমুদ্র থেকে উৎপত্তি হয়েছিল। তা লক্ষ্মী মায়েরও, মা লক্ষ্মীরও তোমার ওই সমুদ্র মন্থনের সময় উৎপত্তি হয়েছিল বা জন্ম হয়েছিল। তাই জন্য বলা হচ্ছে অম্বুরাশি সুতা। অম্বুরাশি সুতা কথাটার মানে বুঝবে, অম্বুরাশি সুতা মানে লক্ষ্মী, মানে সমুদ্রের কন্যা। সুতা কথার অর্থ হলো কন্যা, আর অম্বুরাশি মানে সমুদ্র, সমুদ্রের কন্যা, তাকে বলা হয় অম্বুরাশি সুতা। উত্তরিতা মানে আবার সেই ছদ্মবেশী, ধাত্রীর ছদ্মবেশ ধারণ করে যিনি সেই কুললক্ষ্মী বা বলছে যে উত্তরিতা।
উত্তরিলা মানে উত্তর দিচ্ছে, ইলা প্রত্যয় যোগ। তোমরা ক্লাস 9 এ যে প্রত্যয় পড়েছো সেই প্রত্যয় দেখতে পাবে ইলা বলে একটা প্রত্যয় ছিল, সে ইলা প্রত্যয় ছিল। মাইকেল মধুসূদন দত্তই কিন্তু শুধুমাত্র ইলা প্রত্যয় এর প্রয়োগ যথার্থ করেছেন। তা ইলা প্রত্যয় যোগে তিনি বলছেন হাই পুত্র, তিনি দুঃখ সূচক একটা অভিব্যক্তি প্রয়োগ করে বলছে হাই পুত্র। কি আর কহিব, মানে কি আর বলবো, কনক লঙ্কার দশা, সোনার লঙ্কার দশা, তোমাকে আর কি বলবো। ঘোরতর রণে, ঘোরতর মানে রণে কথার অর্থ হলো যুদ্ধ, রণে কথার অর্থ হলো যুদ্ধ, অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে, ভয়ঙ্কর যুদ্ধে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। বলি মানে হলো বীর, ঠিক আছে, এখানে বলি মানে বীরবাহু বলি, ঠিক আছে। বীরবাহু বলি, বীরবাহুর মতো মহাধুরন্ধর, ঠিক আছে, বা মানে বীর, বীরের মৃত্যু হয়েছে, বীরবাহুর মতো বীর, যা রাবণের আরেক পুত্র, ইন্দ্রজিতের মতো রাবণের আরেকটা পুত্র যার নাম ছিল বীরবাহু, সে মারা গেছে। কি জন্য? ভয়ঙ্কর যুদ্ধ। এবার দেখ কি বলছে, তার শোকে, তার শোকে মানে পুত্রের বিয়োগে, মানে পুত্রের মৃত্যুতে, মহাশোকী, মহাশোকী মানে সুখে, শোক মানে দুঃখ, দুঃখের সাগরে নিমজ্জিত রাক্ষসাধিপতি, মানে রাক্ষস বংশের শ্রেষ্ঠ বা রাক্ষসদের রাজা, তাকে বলা হচ্ছে রাক্ষসাধিপতি। কে দিয়া রাক্ষসাধিপতি কে রে? কার নাম বলেছিলাম আমি রাক্ষসাধিপতি কে? মিটমিট করে হাসছিস তুই, বল রাক্ষসাধিপতি কে? কে বল, তুই বল, বৃষ্টি বল, রাক্ষসাধিপতি কে? জিজ্ঞাসা, ভেরি গুড। কি শুনছিস তোরা, মনটা এখানে আছে আদৌ? যাই হোক, রাক্ষসাধিপতি রাবণ সদ্য পুত্র বিয়োগের কারণে দুঃখে কাতর হয়ে গেছে, শোকের সাগরে, অর্থাৎ দুঃখের সাগরে নিজেকে নিমজ্জিত করে ফেলেছে। সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি, মানে তিনি নিজেই আজকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য কি করছে? সাজছে, ঠিক আছে। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানি, মহাবাহু বলতে এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে, তিনি কিন্তু আরেকজন মহাবীর, যে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করতে পারে, যুদ্ধ দেবতাদের রাজা, তাকে তো মহাবীর বলাই হবে, মহাবাহু তো তাকে বলাই যেতে পারে, তাই না? তার জিজ্ঞাসিল, সে এবার প্রশ্ন করছে, কি কহিলে ভগবতী, বলছে ভগবতী, মানে সে লক্ষ্মীকে ভগবতী বলে সম্বোধন করছে, বলছে তুমি কি বলছো, কে বধিল কবে, মানে কে হত্যা করলো, কে বধ করলো? প্রিয়ানুজে, অনুজ মানে ভাই, ছোট ভাই, বলছে আমার প্রিয় ভাইকে কে বধ করলো? নিশারণে সংজ্ঞাহীন আমি রঘুবরে, রামচন্দ্রের অপর আর এক নাম হলো রঘুবর, রঘুবীর বলি অনেকে আমরা অনেক সময়, ঠিক আছে, রঘুবর। সে রামচন্দ্রকে নিশারণে, রাতের অন্ধকারের যুদ্ধ, রাক্ষসদের বা নিশাচর প্রাণীদের, রাক্ষসরা হলো নিশাচর প্রাণী, সেই রাক্ষসদের শক্তি আরো বেড়ে ওঠে রাতের বেলা, ঠিক আছে। সেই নিশাচর প্রাণী তোমার নিশাচরে, অর্থাৎ রাতের বেলা ইন্দ্রজিৎ কি করেছিল, যে খন্ড খন্ড করে রামচন্দ্র এবং তার ভাইকে খন্ড খন্ড করে কেটেছিল। ওড়িশা প্রচন্ড স্বর ও বৈরী দলে, মানে স্বর দিয়ে অর্থাৎ তীর দিয়ে তাকে খন্ড খন্ড করে কেটেছিল, ঠিক আছে। তাহলে একটা মানুষকে যদি খন্ড খন্ড করে কেটে দেওয়া হয়, খন্ড খন্ড করে কেটে দেওয়া হয়, তাহলে সে তো মরে যাবে। আর তার মৃত্যুর সেলিব্রেশন করতে চলে গেছে সে কে? ইন্দ্রজিৎ, হ্যাঁ, নিজ আপন প্রাসাদে চলে গেছে, সেখানে সে আমোদ প্রমোদে মত্ত হয়ে উঠেছে। তার আমোদ প্রমোদের কারণ হলো সে যুদ্ধ জয়লাভ করেছে, কেননা রামচন্দ্রকে সে মেরে দিয়েছে, তাহলে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, রামচন্দ্র লক্ষণকে মেরে দিয়েছে, ঠিক আছে। তাই এবার বলছে, দেখো কি বলছে, খন্ড খন্ড করে, এটা বললাম তো। তবে বার্তা, বার্তা মানে খবর, এ অদ্ভুত বার্তা জননী, বলছে তাহলে তুমি যাকে আমি মেরে দিয়েছি, তাহলে আমাদের যাদের থেকে আমাদের ভয় পাওয়া মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, আমরা যুদ্ধে কিছুটা একটু দিশেহারা হয়ে পড়েছিলাম, যাদের কারণে তাদেরকে তো আমরা হত্যা করে ফেলেছি, সে রামচন্দ্র আর লক্ষণকে তো আমরা হত্যা করে দিয়েছি,
তাহলে আমার প্রিয়ানুষ, আমার প্রিয় ভাই বীরবাহু কেমন করে মারা যাবে? তাকে কে মারবে? এটা একটা অদ্ভুত খবর। তুমি আমাকে অদ্ভুত খবর শোনাচ্ছ। এই অদ্ভুত খবরটা কে কাকে দিচ্ছে তোমরা বলো? অদ্ভুত খবর, হ্যাঁ, ধাত্রীরূপী লঙ্কার পুরলক্ষ্মী। এইভাবে আমাদের বুঝতে হবে, ধাত্রীরূপী লঙ্কার পুরলক্ষ্মী ইন্দ্রজিৎকে এই অদ্ভুত বার্তা দিচ্ছে। অদ্ভুত বার্তাটা কি? তার প্রিয় অনুজের রামচন্দ্রের দ্বারা মৃত্যু হয়েছে। এটা তার কাছে অদ্ভুত বার্তা। কেন অদ্ভুত বার্তা? কারণ কিছুদিন আগেই সে রামচন্দ্র, মানে কিছু সময় আগেই সে, বা কিছুদিন আগেই সে রামচন্দ্র এবং তার ভাইকে খন্ড খন্ড করে কেটে এসেছিল। তাহলে তার তো বাঁচার সম্ভাবনা নেই। কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে? ঠিক আছে, দেখো, কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে, বলে তুমি এই সমস্ত খবর কোথায় পেলে সেটা আমাকে জানাও। রত্নাকর, রত্নাকর, রত্নতমা ইন্দিরা সুন্দর। সমুদ্রের অপর নাম রত্নাকর। সমুদ্রের অপর নাম রত্নাকর। কেন জানো? ঠিক আছে, সমুদ্রের অপর নাম হলো রত্নাকর, আর রত্নতমা ইন্দিরা সুন্দর। ঠিক আছে, রত্নতমা এখানে এই অর্থে ব্যবহৃত হয়নি। এখানে রত্নাকর হলো সমুদ্র, যাই হোক, আর রত্নতমা মানে সমুদ্রে প্রচুর ধনসম্পদ পাওয়া যায়, অগাধ মণিমুক্ত, হ্যাঁ, সবকিছু পাওয়া যায়। আর সেই মণিমুক্তের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন আমাদের লক্ষ্মী। কিন্তু আমরা জানতে পারছি ইন্দ্রজিতের সামনে যে যিনি কথা বলছে ধাত্রীর বেশে, তিনি হচ্ছেন লঙ্কার পুরলক্ষ্মী। কিন্তু ইন্দ্রজিৎ তো জানতে পারছে না। ইন্দ্রজিৎ যাকে তার সামনে দেখছে সে হলো তার ধাত্রী মাতা। তাই সেই এখানে কবি কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে সেই ধাত্রী মাতারূপী ইন্দিরা সুন্দরী তাকে বলছে উত্তরীরা, মানে উত্তর দিচ্ছে। লক্ষ্মীর আর এক নাম ইন্দিরা। ঠিক আছে, বলছে ইন্দিরা সুন্দরী, মানে সুন্দরী উত্তর দিচ্ছে উত্তরীরা, হাই মায়াবী মানব, হাই পুত্র মায়াবী মানব। রামচন্দ্রকে আর তার ভাইকে মায়াবী মানব বলছে। তারা অনেক মায়া জানি, তাই বলছে মায়াবী মানব। সীতাপতি, সীতাপতি মানে সীতার পতি, সীতার স্বামী। ঠিক আছে, তপস্বরে মরিয়া বাঁচিল, বলছে তাও তো তোমার স্বর, মানে তোমার তীরের আঘাত থেকে সে নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছে। একমাত্র মায়াবী পুরুষই পারে, ঠিক আছে, তোমার এই তীর থেকে বাঁচতে। তাই বলছে যাও তুমি তরা করি, তরা মানে তারা করি, রক্ষ, দেখো এখানে রক্ষ, রক্ষকুল, এই দুটো শব্দ, হ্যাঁ, একে অপরের পরিপূরকে ব্যবহৃত হয়েছে। এটা হলো কোন শব্দ? এটা সমধাতু শব্দ, সমধাতু শব্দ। ঠিক আছে, কেন সমধাতু? তার মধ্যে রক্ষ আর রক্ষ, রক্ষটা হলো এখানে রক্ষা করা অর্থে ব্যবহৃত হয়েছে। আর রক্ষকুল, রক্ষকুল মানে রাবণের বংশ, কি বংশ বলেছিলাম? রক্ষ বংশ। বলছে তুমি তোমার বংশকে রক্ষা করো। তাই বলছে তাড়াতাড়ি তুমি যাও, রক্ষ রক্ষক। ঠিক আছে, এই পর্যন্ত আজ থাক, পরের দিনকে আমরা বাকিটুক পড়াবো। ঠিক আছে, তো যাই হোক, কবিতাটা কি বুঝতে পেরেছো তোমরা? মাথার পথে গেছে কি? তুমি বলছো স্কুলে মাথার পথে গিয়েছিল, এই যে যেটুকু আমি বোঝালাম এটুকু মাথার পথে গেছে, প্রত্যেকটা লাইন তোমাকে বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো তো? এই কবিতাটা কিন্তু ভালো করে বাড়িতে পড়তে হবে। আমার এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ এসিকিউ। আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি কোনমিয়া ধাত্রী মানে কি, ধাত্রী বেশে কে এসেছিল, তুমি এক্ষুনি উত্তর দিতে পারবে? কে এসেছিল? লঙ্কার কুল। লঙ্কার কুল। ঠিক আছে, তারপরে অম্বুরাশি সুধা মানে অম্বুরাশি সমুদ্রের কন্যা। কেন লঙ্কা এই হলো অম্বুরাশি সুধা বলা হচ্ছে? ভেরি গুড, এই তো। এইবার তোমরা, আমি একটা কথা বৃষ্টি বারবার করে বলছি বাবা, পরীক্ষার আগের দিন বললে হবে না, পড়াটা প্রতিদিন করতে হবে। তাহলে দেখবি তুই কি ভালো রেজাল্ট করতে পারবি। শুধু আমার সাবজেক্ট পড়ে না, প্রতিটা সাবজেক্টই কিন্তু, হ্যাঁ।